চৌধুরী বাড়ির সকলের মুখে এখন চিন্তা আর রাগের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সমুদ্রসহ বাড়ির সবাই দলিলে নোটনের নাম দেখে অবাক হয়ে যায়। চৌধুরী বাড়ির সকলের এরকম রিয়েকশন দেখে নোটনের বেশ মজা লাগছে। ৩ বছর অনেক কষ্ট সহ্য করে এই সম্পত্তির মালিক হয়েছে। নোটন গিয়ে আফনাফ সাহেবের হাত থেকে দলিল কেড়ে নিয়ে আসে আর বলে, থাক শ্বশুর আব্বা, আর দলিল দেখতে হবে না। এই নোটন কখনো কাঁচা কাজ করে না, সো ভুল ধরার চেষ্টা নাই বা করলেন। তবে আসলে সত্যি কথা জানেন, আজ থেকে এই বাড়ি, অফিস সহ যা যা সম্পত্তি রয়েছে সব কিছু একমাত্র মালিক হলো আমার বড় ছেলের বউ নোটন। নতুন কথাটা বেশ মজা নিয়ে বলল, কিন্তু আহনাফ সাহেবের শরীর রাগে জ্বলছে। সে ভাবতেও পারছে না তার বাবা এরকম কিছু করতে পারে। আহনাফ সাহেব বলে, এই জন্য ৩টা বছর তুমি এই চৌধুরী বাড়িতে বাড়ির কাজের লোকের মতো থেকেছ? তাই তো না, সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছ। আর আমার বাবার এত বড় সেবা যত্ন করে শুধু এই সম্পত্তির জন্য করেছ, তাই না? দারুণ শ্বশুর আব্বু, কত সুন্দর নিজের ছেলের বইয়ের সকল পরিকল্পনা সম্পর্কে জেনে গেলেন। তবে একটু দেরি করে ফেলেছেন সব কিছু বুঝতে, এখন কিছু করার নেই। তবে 5টা বছর দাদার অনেক সেবা যত্ন করেছি আমি, তাই এই সম্পত্তির মালিক হওয়া আমি ডিজার্ভ করি। নতুনের কথা শুনে নাবিলা বেগম বলে, আহনাফ, তোমাকে শুরু থেকে বলেছি এই ফকিন্নি আর অনাথ মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে। ওর মতো এরকম গরিব থার্ড ক্লাস মেয়ের চরিত্র আর কত ভালো হবে। এই তো এত সম্পত্তি দেখে লোভ সামলাতে পারে নাই, তাই বাটপারি করে নিজের নামে লিখিয়ে নিয়েছে। দুধকলা দিয়ে কালসা পুষেছি। নাবিলা বেগমের মুখে অনাথ কথাটা শুনে নটন একটু হাসে। নটন মনে মনে ভাবে, ওর বাবার পরিচয় যদি চৌধুরী বাড়ির মানুষ জানে তাহলে শরীর থেকে এদের আত্মা বের করে হয়ে যাবে। কিন্তু নটন এখন সেটা করতে চায় না। এত বড় শকট আগে এই পরিবার সামলে উঠুক, পরে পরে না হয় আরেকটা শকট দেব। নতুন বলে ওঠে, ওয়াও শাশুড়ি আম্মু, এই না হলে আমার শাশুড়ি, কি সুন্দর নিজের ছেলের বইয়ের মনের কথা আগে থেকে জেনে গেলেন আপনি। তবে যাই বলুন, এখানে দোষ কিন্তু আমার না, আপনাদের মতো মানুষরূপী মুখোশধারী সাপের মতো সাপ থেকে থেকে নিজেও বিষধর সাপ হয়ে গেছি। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, ঘটনা ঠিক তেমন। নাবিলা বেগম আরও কয়েকটা কথা শোনাতে থাকে নটনের, আর নটন তার যথাযোগ্য উত্তর দেয়। নটন খেয়াল করে তাদের আশেপাশের মানুষ একে অপরের সাথে কানে কানে কথা বলেছে। এতক্ষণ পার্টির মানুষের দিকে ভালো করে খেয়াল করে নাই সে। নাবিলা বেগম যখন আরও কিছু কথা বলতে যাবে, নটন হাতের ইশারা দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। আহনাফ সাহেবের হাতে থাকা মাইক নিয়ে নটন বলে, হ্যালো গাইস, আমি হলাম নটন, এই বাড়ির বড় ছেলে সমুদ্র চৌধুরীর ওয়াইফ। আসলে পরিবারের সদস্যর সাথে কথা বলতে গিয়ে আপনাদের কথা ভুলে গেছি, সেই জন্য সরি। আর আরেকটা কথা, যেহেতু আপনারা শুরু থেকে এখানে উপস্থিত ছিলেন, তাই বুঝে গেছেন যে অনেক চৌধুরী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। তাই আজ থেকে চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি অবস্থান সকল সম্পত্তির নতুন মালিক হলো মিসেস নটন চৌধুরী। পার্টির সবাই তাদের একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এখানে কি হয়েছে তারা বুঝতে পারছে না। তবে নটনের যেহেতু চৌধুরী বাড়ির নতুন মালিক, তাই তাকে খুশি করা পার্টির সকলের জন্য জরুরি। পার্টির সবাই হাততালি দিয়ে ওঠে নটনের কথা শুনে। এরপর ওকে বলে, কংগ্রাচুলেশন মিসেস নটন চৌধুরী, ভাবতে পারি নাই পার্টি এসে এত বড় চমক পাবো। তবে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, আশা করি ভবিষ্যতে একসাথে কাজ করা হবে। অবশ্যই, যেহেতু আপনারা এই শহরের সবচেয়ে বড় লোক আর আমি এই শহরের সবচেয়ে বড় কোম্পানির অ্যাডমি, কাজ অবশ্যই করা হবে। নতুন কথাটা একটু খোঁচা মেরে বলে সেটা চৌধুরী বাড়ির অন্য সদস্যরা খুব ভালো করে বুঝতে পারে। তবে নতুনের চোখ যায় পার্টি থাকা সকল লোকের হাতে থাকা ও মদের গ্লাসে, সেটা দেখে তার মাথা কিছুটা গরম হয়। নতুন পাশে থাকা ওয়েটারকে বলে সেখান থাকা সব মদ ফেলে দিতে। নতুন বলে, আপনাদের সবাইকে বিরক্ত করার জন্য আবার সরি বলছি, তবে আমি মদ খাওয়া বা মদের ব্যবসা করা একদম পছন্দ করি না। তাই যদি আপনারা দয়া করে মদ নিচে রাখুন। আর সত্যি কথা বলতে আমার মাথায় বেশ ব্যথা করছে, তাই যদি আপনারা এখান থেকে চলে যান তাহলে একটু খুব ভালো হতো।
পার্টিতে থাকা সকলের হাত দেখে ওয়েটার মদের গ্লাস নিয়ে বাইরে ফেলে দেয়। নতুনের কথা শুনে সবাই অবাক। নতুন বলে, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা মিটিং করব, কিন্তু এখন আর পার্টি ভালো লাগছে না, তাই দরজা খোলা রয়েছে। নতুনের কথা শুনে পার্টিতে থাকা সকলের হয়তো একটু অপমানিত বোধ করলো, তবে কোনো কথা না বলে চলে যায় সবাই। আহনাফ চৌধুরী নতুনের ব্যবহার দেখে তার দিকে রাগী দৃষ্টিতে দেখে আর বলে, এই মেয়ে, তুমি এটা কি করলে? পার্টিতে থাকা সকলে তাড়িয়ে দিলে কেন? তুমি জানো এখানে শহরের কত বড় বড় বিজনেসম্যান ছিল, তুমি তাদের কি করে অপমান করতে পারলে? ওদের সাহায্য ছাড়া আমাদের বিজনেস চলবে কি করে? তোমার মাথা কি ন্যূনতম বুদ্ধিও নাই? আফনাফ চৌধুরীর এই গুরুত্বপূর্ণ কথাটা নতুনের কাছে যেন একটা কৌতুক, কারণ নতুন সব ইচ্ছে করে করেছে। নতুন বলে, দেখুন শ্বশুর আব্বু, বিজনেসটা আর দুইটা আমার, তাই কখন কি করব বা কার সাথে কি ব্যবহার করব সেটাও আমি ঠিক করব। আর আমি একদম এরকম মানুষের সাথে বন্ধু বা বিজনেস করি না যারা গিরগিটির মতো বড় রং বদলায়। তাই ওদের সাথে যা ব্যবহার করেছি সেটা আমি একদম ঠিক করেছি। আর এই বিষয় নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। আফনাফ চৌধুরী বলে, তুমি শুনতে না চাইলে ও শুনতে হবে, কারণ তুমি কি করছো সেটা তুমি নিজে বুঝতে পারছো না। কেন তুমি সবাইকে তাড়িয়ে দিলে? আপনি কি করে এই বাড়িতে মদ নিয়ে আসেন আর পার্টিতে থাকা সকলকে মদ খেতে দিলেন? আপনি জানেন মদ খাওয়া হারাম। তোমার মতো এরকম একটা লোভী আর হাঁটুর বয়সী মেয়ের থেকে নিশ্চয়ই হালাল হারাম শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে। যদি আপনার মধ্যে সাধারণ জ্ঞান না থাকে তাহলে একটা হাঁটুর বয়সী মেয়ের থেকে জ্ঞানের কথা শিখতে হবে। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যদি কখনো এই বাড়ির কেউ বা এই বাড়ির মদের একটা ফোঁটাও দেখিয়ে, তাহলে নতুনের সবচেয়ে জঘন্য রূপ আপনারা দেখবেন। নতুন কথাটা বলে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে যাবে, তার আগে সমুদ্রের দিকে দেখে পরে সিঁড়ির দিকে উপরে উঠে যায়। নতুনের সিঁড়ি দিয়ে উঠে যাওয়া দেখে বাড়ির সবাই পাশে থাকা সোফায় বসে পড়ে। আফনাফ সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ে। আফনাফ সাহেব বলে, বাবা কি করে সমস্ত সম্পত্তি এরকম একটা রাস্তার মেয়ের নামে লিখে দিল? এই মেয়ের কাছে আমাদের বিজনেস অফিস সব থাকে, তাহলে আমরা 1 মাসের মধ্যে ফকির হয়ে যাব। নাবিলা বেগম বলে, একদম ঠিক বলেছ তুমি আফনাফ, ভুল আমার কোনো যে এই মেয়েকে আগেই বাড়ি থেকে বের করে দিলাম না। তবে এখন আফসোস করলে হবে না, নতুনের কাছ থেকে আবার আমাদের সম্পত্তি ফিরে পেতে হবে। কিন্তু কি করে সম্ভব এটা নাবিলা? সম্ভব, একজন মানুষ পারবে এই নতুনের থেকে সব কিছু কেড়ে নিতে। এই নতুনের কি করে শিক্ষা দিতে হয় সেটাও সে খুব ভালো করে জানে। নাবিলা বেগম একটা হাসি দিয়ে, আফনাফ সাহেব বুঝতে পারে না নাবিলা বেগমের কার কথা বলছে, তাই সে একটু হাসে। সমুদ্র এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। রাইমা পাশে রয়েছে। রাইমা এখন সব কিছু বিশ্বাস করতে পারছে না। রাইমা বলে, সমুদ্র, রুমে আসো, তোমার সাথে আমার কথা রয়েছে। রাইমা চলো। সমুদ্র আর রাইমা সিঁড়ি দিয়ে ওপরে ওঠে সমুদ্রের রুমে চলে যায়। সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাইমা গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরে আর কান্না করে বলে, সমুদ্র, এখন কি হবে? নতুনের সাথে তোমার ডিভোর্স হয় নাই, 6 মাস পর তোমাদের ডিভোর্স হবে। তাহলে আমরা কি করে এই বিয়ে করব? আর এই সমস্ত সম্পত্তি নতুনের নামে রয়েছে, তাহলে কি করে আমাদের বিয়ে সম্ভব? রাইমার কথা শুনে সমুদ্র বলে, রাইমা, তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে বিয়ে করব। কোনো টেনশন করো না রাইমা। আচ্ছা সমুদ্র, বিয়ে আমরা করব ভবিষ্যতে, তবে সম্পত্তি কি করে নতুনের থেকে নিয়ে আসা যায় সেটা বড় সমস্যা এখন। আন্টি কার কথা বলেছে? তখন সে নতুনের থেকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তাকে তাড়াতাড়ি ফোন করো তুমি সমুদ্র। রাইমা, তুমি চিন্তা করো না, আম্মু যখন বলেছে তখন উনি ফোন করবেন তাকে। রাইমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিঠু সমুদ্র। সমুদ্র আর রাইমার কথার মধ্যে দরজা খোলার শব্দ শোনা যায়। তারা পেছনে তাকিয়ে দেখে নতুন ওয়াশরুমের দরজা খুলে বের হয়। নতুন বলে, এইসব মিটু সিটু ভালোবাসার কথা আমার রুমে শুনতে চাই না। যদি খুব ভালোবাসা পাই তাহলে অন্য রুমে গিয়ে এইসব করবেন,
কারণ চরিত্রহীনদের নোংরামি করার জন্য এই না কথাটা যেন মাথায় থাকে। সমুদ্রকে যেন নোংরা চরিত্রহীন বলেছে সেটা সে ভালো বুঝতে পারছে। সমুদ্র রাগী দৃষ্টিতে নোটনের দিকে তাকায়, কিন্তু নোটন এইসব দৃষ্টি ধারে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে থাকে। সমুদ্র বলে, নোটন, আপনি কি আমাকে ইনডেক্সটিক চরিত্রহীন বলেছেন? না সমুদ্র, আমি ডিরেক্টলি বলেছি আপনি একজন চরিত্রহীন পুরুষ, যে নিজের বউকে রেখে বিদেশে অন্য মেয়ের সাথে প্রেম করে, আবার তাকে নিজের রুমে নিয়ে তার বইয়ের এসে জড়িয়ে ধরে তাকে আমি চরিত্রহীন পুরুষ মনে করি না। নোটনের কথা শুনে সমুদ্র রাইমাকে দূরে সরিয়ে দেয়, তবে নোটনের কথাটা সমুদ্রের বেশ গায়ে লাগে। সমুদ্র বলে, বউকে বউ, আপনি আমার কোনো বউ হন না। আপনার মতো এরকম লোভী আর থার্ড ক্লাস মেয়ে কখনো সমুদ্র চৌধুরী বউ হওয়ার যোগ্য রাখে না। আর আমার চরিত্রের সার্টিফিকেটে নিশ্চয়ই আমি আপনাকে থেকে চাই নাই। নোটন, শরীয়ত মতো 3 বার কবুল বলে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আপনি যদি সেটা মেনে নিতে না পারেন তাহলে সমস্যা আপনার। আর যোগ্যতার কথা যদি আসে, তাহলে এখন আপনার কি যোগ্যতা রয়েছে চৌধুরী বাড়ির মালিকের জামাই হওয়ার? কি বললেন আপনি? নতুন সমুদ্র চৌধুরী কোনো যোগ্যতাই নাই আপনার মতো রাস্তার মেয়ের জামাই হওয়ার? না, নাই, কোনো যোগ্যতাই নাই। আর রাস্তার মেয়ে কাকে বলেছেন? ভুলে যাবেন না, আপনি এখন এই বাড়ির দাঁড়িয়ে রয়েছেন, যেটা আমার। আর যদি ক্লাসের কথা বলি আমি, তাহলেও থার্ড ক্লাস, কিন্তু আপনি কি একটা ভিখারির কাছেও বাড়ি রয়েছে, আপনার কাছে নাই। নটন, আপনি আমাকে ভিখারির সাথে তুলনা করলেন, সাহস কি করে হয় আপনার? সাহস আমার সবসময় অনেক বেশ সমুদ্র। যদি 3 বছর দেশে থাকতেন তাহলে সময় করে দেখিয়ে দিতাম, কিন্তু এখন আপনার সাথে ঝগড়া করার মুড নাই। তাই যদি আপনার নোংরামি আরও বাকি থাকে, দয়া করে রুম থেকে বের হয়ে যান। ঘুম পাচ্ছে, ঘুমাতে দেন। নতুন যখন বিছানার দিকে যেতে যাবে তখনই রাইমা ওর কাছে আসে। রাইমা নতুনকে আঙ্গুল দেখিয়ে বলে, দেখো নতুন, তুমি কিন্তু অতিরিক্ত করছো। তুমি কি মনে করেছো 6 মাসে তুমি আমার সমুদ্রকে আমার থেকে কেড়ে নিবে? কখনো পারবে না। সমুদ্রের দেহ মন শুধু আমার, এই রাইমার। রাইমার কথা শুনে নতুনের হাসি পায়। নতুন বলে, দেখো রাইমা, তুমি একদম ভুল বুঝছো। সমুদ্র চৌধুরীর ওপর আমার বিন্দু মাত্রও আগ্রহ নাই। আর সমুদ্র চৌধুরীর দেহ মন সব তুমি রেখে দাও, শুধু টাকা আমাকে দিয়ে দাও। কারণ এরকম সমুদ্র আকাশ বাতাস হাজারটা কিনে নিয়ে আসতে পারবো। নতুন, মানে তোমার সমুদ্রের মধ্যে কোনো আগ্রহ নেই? একদম না, সমুদ্রকে শুধু আমার টাকার জন্য দরকার, এর চেয়ে বেশি আর কিছু নাই। আর রাইমা, তুমি সারা জীবন সমুদ্রকে বিয়ে করে তুমি 2টা কম দামি শাড়ি আর দুই মুঠো ভাত খেয়ে থাকতে পারবে, আমি পারবো না। সো এত পিনিক হইও না। আর তোমার সমুদ্রকে নিয়ে দয়া করে রুম থেকে বের হয়ে যাও। বাইরে গিয়ে যত ইচ্ছে নোংরামি করার করো। সত্যি আমার খুব ঘুম পাচ্ছে। নতুনের কথা শুনে রাইমা কি যেন একটা ভাবতে থাকে, সেটা নতুন হয়তো বুঝতে পারে। নতুন মনে মনে একটা ডেভিল হাসি দেয়, সে যেটা চেয়েছে তাই হচ্ছে। রাইমার মাথায় সে যে ভাবনা ঢুকিয়ে দিয়েছে সেটাই হবে সমুদ্র আর ওর সম্পর্কের ভাঙার কারণ। নতুন একটু ঝুঁকে রাইমার কানে কাছে গিয়ে বলে,